ছবি দেখানোর কাজ, যেটা আমি আজ 24 বছর ধরে করছি। সারা পৃথিবীতে পেন্টিংটা একটা যে ইনভেস্টমেন্ট, সেটা মানুষ প্রথম যখন বড়লোক হয় তারপর বোঝে। তোমাদের কি মনে হয় পাহাড়ে উঠে লোক ছবি কিনতে যাবে? ছোট ছবি মধ্যবিত্তের জন্য, অ্যাফোর্ডেবল আর্ট। একটা ঠকে যাওয়ার প্রবণতা থাকে। আমি বহু গল্প শুনেছি। সুনীলদা, আপনার এরকম ছবি একটা পেয়েছে, আমি কি এটা কিনবো? উনি একটু ধরে বললেন, এটা আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো, কারণ ছবিটা সম্পূর্ণ জাল। ভারতবর্ষে 10 জন শিল্পী আছে নন এক্সপোর্টেবল আইটেম, তার মধ্যে 7 জনই বাঙালি। হ্যাঁ, 7 জনই বাঙালি। সঙ্গে সুদীপা, আমি সুদীপা চ্যাটার্জি থাকবো আপনাদের জন্য গল্পে, কথায়, অনুভবে। আর সঙ্গে থাকবেন প্রত্যেক দিন একজন করে নতুন অতিথি। আপনি থাকবেন তো? আমার স্বাদ না মিটেল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। সত্যি এইটাই আজকে মনে হচ্ছে প্রথম এপিসোডে প্রথম কথা বলতে শুরু করছি। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। আপনারা জানেন সঙ্গে সুদীপা কি, সেটা না আমার অনেক দিনের ওই মেয়েবেলাকার স্বাদ বলা যেতে পারে। ছেলেবেলাকার যেরকম স্বাদ হয়, ওরকম আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল মনে হচ্ছিল। রোজ এভরিডে আই ইউজ টু ওয়াক, মানে ঘুম থেকে উঠতাম আর মনে হতো যে আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল। কেননা আমি এত কথা বলতে ভালোবাসি যে আমার স্বামী আমাকে এবং আমার এক খুব কাছের বান্ধবী আমাদের দুজনকে বলেছে, আমরা যদি মারা যাই, মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তাহলে দেখা যাবে ব্রেনে অ ক খ আটকে রয়েছে, গিয়ে ওইভাবে আটকে গিয়ে জট পাকিয়ে মারা গেছি। কারণ আমরা কথা বলতে না দিলে মারাও যেতে পারি, এরকমই আমি। তো সেই হেন আমি, আমার অনেক দিনের স্বাদ ছিল যে আমি একটু আড্ডা দেব। এবং কবে থেকে বলবো, সত্যি কথা বলতে কি, যখন ঋতুপর্ণকে আড্ডা দিতে দেখতাম, আমার ভীষণ নকল করতে ইচ্ছে করতো। আমার মনে হতো যে এইরকম একটা আড্ডা হয়, কফি খেতে খেতে এরকম বাবু হয়ে বসে, চপ খেতে খেতে, মুড়ি খেতে খেতে আড্ডা। বাঙালির যেটা একদম আমরা মিস করি, আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। তো সেই রকম একটা আড্ডা দেব বলে আজকে এসছি। প্রথম দিনের প্রথম এপিসোডের প্রথম গেস্ট কে হবেন সেটা নিয়ে ভারী একটা তর্ক চলছিল আমাদের বাড়িতেই, আমার বন্ধু বান্ধব সকলের মধ্যে। দেখুন, আমি যদি নায়ক নায়িকাদের কাউকে আনি, যাকেই আনি, আরেকজনের দ্বিতীয় জন যাকে দ্বিতীয় এপিসোডে রাখা হবে, তার মনে হবে ও আচ্ছা, একে বুঝি একটু বেশি ভালোবাসে, তাই ও প্রথম আমি দ্বিতীয়। ওই সব ঝামেলায় গেলাম না। আমাদের পারিবারিক দীর্ঘদিনের বন্ধু। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে না বাংলায় খুব কম কথা বলা হয়। আমরা সাহিত্য নিয়ে কথা বলি, রূপচর্চা নিয়ে কথা বলি, পোশাক আশাক নিয়ে কথা বলি, কিন্তু বাঙালির জীবনে, বাঙালির অন্দরসজ্জা যেটাকে বলা হয়, অন্দরসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে আর্ট। সেই আর্ট বা শিল্প, একে বাদ দিলে কিন্তু বাঙালির অস্তিত্ব কোথাও নেই বললেই চলে। তো আমাদের এই শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখে যে জিনিসগুলো, তার মধ্যে একটা হচ্ছে আর্ট কালেকশন। আমরা কালেকশন করি যেখানেই যাই। আপনারাও যান, রাজস্থানে গেলেন, সুন্দর একটা জিনিস নিয়ে এলেন, যেটা এইভাবে আমাদের বাড়ির অন্দরসজ্জাটা তৈরি হয় এবং বোঝা যায় এই মানুষটা এইখানে ঘুরেছেন, তার চরিত্র কীরকম, তার কী ভালো লাগা না লাগা। আজকে এই একটা বিষয়কে নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত, কলকাতা কেন, ভারতবর্ষের অন্যতম বিখ্যাত আর্ট কিউরেটর সৌনক চক্রবর্তী, আমাদের পারিবারিক বন্ধু। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথম কথা, আমাকে না তুমি আটকিও, কেন তুমি জানো আমি কথা বলতে শুরু করলে থামি না। আমার না যেটা হয়, আমার অনেক কাজের সূত্রেই আস্তে আস্তে বন্ধু জগৎটা, আমি তো একেবারেই উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া, কিন্তু সেখানে বাড়ির অন্দরসজ্জা একরকম, কিন্তু দক্ষিণ কলকাতায় এসে বিভিন্ন রকমের বড়লোক, তথাকথিত বড়লোক বন্ধু বান্ধবী হওয়ার পর তাদের বাড়িতে গিয়ে দেখেছি যে তাদের উৎসব অনুষ্ঠানে যেরকম হীরের চাকচিক্য থাকে, যে কার হাতের হীরেটা কত বড় সেইটা নিয়ে থাকে, তা কার হাতের ব্যাগ একটা লুই ভুতনের বা ব্র্যান্ডেড দামি ব্যাগ, দামি জুতো, দামি গাড়ি, দামি বাড়ি। তার সাথে সাথে আমার বাড়িতে কিন্তু একটা MF হোসেন আছে, বা এই তোদের বাড়ির ছবিটা তো খুব সুন্দর, ওটা অরিজিনাল।
এটা বলতে খুব ভালোবাসেন। হুম। তো এটা হচ্ছে পেন্টিং নিয়ে কথা বলছি, প্রথমেই পেন্টিং নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাঙালি বড়লোকরা এবং ভারতবর্ষের কেন সারা পৃথিবী জুড়ে যখন দেখলাম আমরা আগুন দাবানলে আমেরিকার একটা অংশ প্রায় জ্বলছে দাউ দাউ করে, সেখানে বড় বড় সমস্ত মানে টম ক্রুজ থেকে শুরু করে বড়লোকরা, তথাকথিত বড়লোকরা, তারা আগে তাদের পেন্টিং বাঁচানোর জন্য দৌড়েছিলেন। দৌড়চ্ছে। তো সারা পৃথিবীতে পেন্টিংটা একটা যে ইনভেস্টমেন্ট, সেটা মানুষ প্রথম যখন বড়লোক হয় তারপর বোঝে। হুম। মানে প্রথমটাতে বোঝে না, না। যাদের বাড়িতে আছে আছে, কিন্তু তারা একটা অন্য রকমের আবেগ জড়িয়ে থাকে। কিন্তু আমি যখন অনেক টাকা করলাম, প্রথমে একটা দামি গাড়ি, তারপর দামি বাড়ি, তারপর গয়না টয়না হয়ে গেল, এবার কিন্তু আমাকে একটুখানি সমাজে একটা নাম পেতে গেলে পেন্টিং একটা থাকা দরকার। তো আমাকে যদি তুমি বলো যে পেন্টিং কিনতে গেলে তারা প্রথমবারের জন্য কিনছেন, তাদের কি করা উচিত, কিভাবে বাছা উচিত? উত্তর দেওয়ার আগে সুদীপা, তোমাকে অনেক ধন্যবাদ এই কথামালায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং তুমি যে ভেবেছো যে আমাদেরও কিছু কথা বলার থাকতে পারে, কারণ এইসব পডকাস্ট যখন হয় মূলত আলোটা থাকে অভিনেতা অভিনেত্রী কিংবা খুবই বিখ্যাত একজন, কিন্তু নীরবে সমাজে আরও অনেকে কাজ করে চলে, নানান রকম কাজ। আমি যে কাজটা করি সেটা হচ্ছে ছবি দেখানোর কাজ, যেটা আমি আজ 24 বছর ধরে করছি। 2002 থেকে 2026-এ দাঁড়িয়ে রয়েছি। আমার একটা ছোট্ট গ্যালারি দিয়ে জীবন শুরু হয়েছিল, সেই গ্যালারি এখন ইতিহাস, কিন্তু এখনও সবাই খুব মনে রেখেছে। সেই গ্যালারি কথায় এলাম এই কারণে, কারণ তুমি প্রশ্ন করলে যে ছবি যখন কিনতে যাব কিংবা সংগ্রহ করার কথা ভাববো, তখন আমি কি করব, কোথায় যাব, এই উত্তর থেকে ওই গ্যালারির জন্ম হয়েছিল। এটা আমি একা করিনি, আমরা 3 জন ছিলাম। সেই ইতিহাসটা আবার জটিল, সেটা পরে কখনো বলবো। কিন্তু যেটা মূলত বলার, ওটা করা হয়েছিল একটা কথা ভেবে, যে বড় যে গ্যালারিগুলো সেগুলো হচ্ছে আইভরি টাওয়ারের মতো। আমি নাম করছি না, সেসব জায়গাতে সাধারণ মানুষের ঢুকতে না একটু দ্বিধা হয়। মানে কলকাতায় বলতে গেলে আমরা জানি সিমা আর্ট গ্যালারি, খুব বড় গ্যালারি, গ্যালারি 88 আছে, খুব বড় গ্যালারি। এখন তো আরো হয়েছে আকার প্রকার আকৃতি, আরো ইমামির অত বড় একটা যায়, মানুষ যায়, শিল্পীরা তো যায়, ইয়াং আর্টিস্টরা যায়, কিন্তু চট করে একজন কেউ কিনতে চায়, তার মনে অনেক প্রশ্ন থাকে যে আমি কোথায় যাব, কিভাবে কিনবো। ওই বাধাটা, ওই আইভরি টাওয়ারে যেতে একটা ভয় লাগে আর কি, একটা ঠকে যাওয়ার প্রবণতা থাকে। আমি বহু গল্প শুনেছি যে সেটা তো পরের ধাপে। যেটা যে জায়গাটা খুব জরুরি, ওই যে ছোট্ট গ্যালারিটা তৈরি হয়েছিল স্বভূমিতে, যেটা এখন রাজকুটির হয়ে গেছে, তখন আমাদেরকে বলেছিল তোমাদের কি মনে হয় পাহাড়ে উঠে লোক ছবি কিনতে যাবে? আমরা 2 মাসের মধ্যে সেই ভুলটা প্রমাণিত করে দিলাম, যে পাহাড়ে উঠে 65টা সিঁড়ি টপকে ছবি কিনতে এলেন মধ্যবিত্ত বাঙালিও এলেন, মাস্টারমশাইরা এলেন, যাদের কথা ভেবে ওটার জন্ম হয়েছিল, যে যাদের রেশ তো কম, কম পরিসরে তুমি কিভাবে তোমার সঞ্চয় বাড়াতে পারো। ইনভেস্টমেন্ট তো পরের ধাপ, আগে তুমি কার সঙ্গে থাকতে চাও, কিরকম ছবি চাও। সবাই তো MF হুসেন সংগ্রহ করতে পারবেন না, কিন্তু কলকাতার যারা সেই সময়ের স্বাক্ষর শিল্পী ছিলেন, যাদেরকে আমরা সিগনেচার আর্টিস্টস বলি, তারা প্রত্যেকে আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, 2-1 বাদ দিয়ে। প্রথমেই বলতে হয় পরিতোষ সেন, শানু লাহিড়ী, প্রকাশ কর্মকার, এই লিস্ট ইজ এন্ডলেস। আমি 2-1 নাম আর করছি না, খুব লোকেরা সহজেই বুঝতে পারবেন কারা সাড়া দেননি। স্বাভাবিক অর্থেই তাদের পক্ষে সাড়া দেওয়া সম্ভব ছিল না, কিন্তু সবাই সাড়া দিয়েছিলেন, শ্রী রামানন্দ বাবু থেকে সনৎকর, সবাই সাড়া দিয়েছিলেন। এবং সেখানে যেটা ছিল, ছোট ছোট কাগজে ছোট ছবি, মধ্যবিত্তের জন্য অ্যাফোর্ডেবল আর্ট। আজকে অ্যাফোর্ডেবল আর্ট নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে, 24 বছর আগে কিন্তু সেটা ছিল না। ওই ছোট্ট স্বভূমির গ্যালারি বিকল্প আর্ট শপ সেটা নিয়ে এসেছিল, যাতে মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারে। শিল্পকে ভালোবেসে, শুধুমাত্র শিল্পকে ভালোবেসে, সেখানে শুধু ভালোবাসার লোকেরাই এসেছিলেন। এবং আমি কলকাতাতে এমন এমন লোকেদের কথা বলতে পারি, যাদের একটা গোটা দেয়াল আমি করে দিয়েছি, যেখানে সব ছবি তারা আমার থেকে কিনেছেন, আমাদের থেকে কিনেছেন, মানে প্রত্যেকটা স্বাক্ষর একটা বিখ্যাত নাম। তখন তারা ছোট্ট ছোট্ট ভাবে আমাদের কাছে ইনস্টলমেন্টে এসেও ছবি কিনেছেন। আমরা সেই দরজা খুলে দিয়েছি, হাতে ধরে এনে লোককে শিখিয়েছি যে এটা সংগ্রহ করুন। কারণ জানো তো, শিল্প আসে তোমার তালিকা, তোমার একটা তালিকা থাকে, জীবন তালিকা, তাতে সবচেয়ে শেষে থাকে শিল্প।
একদম। কারণ অনেকটা বিলাসিতার কাছাকাছি পর্যায়ে তো ইভেন বিলাসিতারও পরে পরে আগে আমার গাড়ি বাড়ি সব হবে, ঘড়ি দামি সবকিছু হয়ে গেল, তারপরে যদি থাকে। হ্যাঁ এইটা কলকাতাতে একটা সময় ছিল যখন অনেক ক্রেতা এসেছিলেন, তৈরি সংগ্রাহক। তারা ক্রেতা বলতে তারা ছবি ভালোবাসতেন, তারা সংগ্রহ করতেন, তুমি চেনো কয়েকজনকে আরো বৃহত্তর। কিন্তু সেই জামানাটা শেষ হয়ে যাচ্ছে, তারা অনেকেই আর জীবিত নেই। তাদের যে পরের জেনারেশন, তারা আনফর্চুনেটলি অনেকে আর ছবি কিনছেন না। কারণ দুটো কারণ, একটা বাড়িতে অনেক ছবি হয়ে গেছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে তাদের, আমাকে একজনকে জিজ্ঞাসা করেছি, তারা খুব মানে অত্যন্ত পরিচিত পরিবার, আমি ভাবছি তুমি কেনো না কেন, বলে আমাদের না মূল আগ্রহ হচ্ছে গাড়ি কেনা, আমার কাছে এতগুলো গাড়ি আছে। তো এটাও তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই ভীতিটা দূর করার জন্য কিন্তু ওই ছোট্ট জায়গাটার একটা বড় ভূমিকা ছিল। আজকে মানুষের একটা হাতে কি হয়েছে, মুঠো ফোন আর ল্যাপটপে তুমি সারা পৃথিবী পেয়ে যাচ্ছ, এবং ছবি কেনা এখন অনেক সহজ হয়ে গেছে। এখন বম্বেতে, দিল্লিতে আরো অনেক সংস্থা হয়েছে, হ্যাঁ এখন বোধহয় অনেকগুলো বিয়েও হয়েছে, পোর্টালও হয়েছে, যেখানে তুমি ছবি পাবে এবং অ্যাফোর্ডেবল ছবিও পাবে। হ্যাঁ, এবং আরেকটা খুব জরুরি কথা, যে তুমি কার ছবি কিনতে চাইছো, তুমি কি স্বনামধন্যদের কিনতে চাইছো, নাকি কাফিনি, নাকি তুমি ফোক আর্ট কিনতে চাইছো? এখন তো দারুণ ফোক আর্টের রমরমা, অনেকেই কিনছেন। নতুন বাড়ি যখন হয় তখন যদি আমি সাজাতে চাই, আমি আমার মতো করে সাজাতে চাই, এখানে একটা বিরাট ভূমিকা পালন করেন কারা? যারা হচ্ছেন ইন্টেরিয়র ডিজাইনার, যাদের বলো। আমি বম্বেতে, আমি কারোর নাম করছি না, এরকম অনেক অভিনেতা অভিনেত্রীর বাড়িতে আমি সেদিনকে একটা অনুষ্ঠানে দেখছিলাম, ছবি দেখাচ্ছে মানে ক্যামেরাটা ওইভাবে মুভ করছে, একটা রান্নার শোতে অনেক ছবি দেখছি। সেসব আর্টিস্টরা আমার অনেকেই আমার বন্ধুজন, মানে গুরুজন কিন্তু বন্ধুজন, এক একজন সমবয়সীও, কিন্তু যার বাড়ি তিনি কিন্তু কারুর নাম উল্লেখ করছেন না। আমি ধরেই নিচ্ছি উনি কারুর নাম জানেন না, কারণ ওই ছবিগুলো ইন্টেরিয়র ডেকোরেটর তার বাড়িতে সাজিয়ে দিচ্ছে। তোমার বাড়িতে সেটা নয়, কারণ তুমি যেখানে থাকো তোমরা দুজনে, তোমরা শিল্পীদের চেনো, শিল্পীদের ছবি, কারণ সেইভাবে বড় হয়েছে। হ্যাঁ, সেটা তো একটা ভালোবাসা, আমাদেরটা পুরোটাই ভালোবাসার তাগিদে। কিন্তু আমি কলকাতা শহরে, কেন বম্বেতেও এরকম বহু বড় লোককে শুনেছি, তারা ইনভেস্টমেন্ট পারপাসেও পেন্টিং কেনে এবং বেশ দাম দিয়ে কেনে। যেমন এটা খুব, এটা কি করে বুঝবো? যেমন করণ জোহর, আমরা তো তাকে কর্ণ বলতেই পছন্দ করব, যদিও কাজল বলেছে করণ বলে বাঙালিরা, না বাঙালিরা করণ বলে না, কর্ণ বলে। তো যাই, কর্ণ জোহরের বাড়িতে একটা রাজা, সৈয়দ হায়দার রাজা, যিনি বহু 5 দশক প্যারিসে বসবাস করেছিলেন এবং অনেক ছবি এঁকেছেন। তার ছবি একটা বিশাল ইনভেস্টমেন্ট এখন। তো যখন করণ জোহর কিনেছিলেন তখন তার ধরো দাম ছিল 5 লাখ টাকা। তো করণ জোহরের বাবা বলেছিলেন, তুমি এটা 5 লাখ কি, 5 কি আর একটু বেশিও হতে পারে, কিনেছো। কিন্তু বাবা বেঁচে থাকাকালীনই সে ছবির বোধহয় 5 গুণ দাম বেড়ে গেল। তখন ওর বাবা বললেন, ও তাই এরকম দাম বাড়ে। তো তারা ভাবতেন যে রিয়েল এস্টেটেই বোধহয় দাম বাড়ে, কিন্তু ছবিতে যে দাম বাড়ে এবং এত কেনা বেচা চলে। তার মানে আমি ধরো, আমি এখন আমার কাছে উদ্বৃত্ত কিছু টাকা আছে এই মুহূর্তে, আমি পেন্টিং কিনলে আমাকে যেটা, একটা দুটো প্রশ্ন, একটা হচ্ছে আমি কি খুব পুরোনো দিনের, ধরো আমি পুরোনো দিন বলতে পুরোনো ঠিক না, আমি ধরো যামিনী রায় পাচ্ছি, ছোট পাচ্ছি আমার বাজেটের মধ্যে, সেটা নেব, না এখনকার একজন শিল্পীর নেব যেটা আমার 20 বছর বাদে গিয়ে হয়তো অনেক দাম হতে পারে? দেখো, দুটো ব্যাপার থাকে। একটা হচ্ছে যামিনী রায় নিলে তো চিন্তার ব্যাপার, যে যামিনী রায়টা তুমি সঠিক যামিনী রায় পাচ্ছ কিনা। এইটাই তোমার কাছে প্রশ্ন, যে প্রচুর কমপ্লেন শুনেছি, বিরাট বড় লোক আমাদের একজন, মানে আমাদের আত্মীয়ের মধ্যে, তার বাড়িতে তিনি গর্ব করে দেখালেন যে এইগুলো সব যামিনী রায় আমার ইন্টেরিয়র ডেকোরেটর করে দিয়েছে। সইটই দেখে আমার স্বামীর একটু সন্দেহ হয়েছিল, যে আমার মনে হচ্ছে এটা যামিনী রায় অরিজিনাল নয়, সইটা জাল। তো তারপর সেটা পরীক্ষা করে দেখা গেল হ্যাঁ সত্যি সেটা জাল। এবং এটা কি করে ধরবে, কি করে ধরা যায়? সাধারণ মানুষের কাছে এই ধরাটা খুব কঠিন, আমরাও ঠকে যাই অনেক সময়। সেই কারণে যেটা দেখতে হয় প্রভেনান্স,
ধরো আজকে আমি এমন একটা পরিবার থেকে যামিনী রায়টা পাচ্ছি, যেমন আমার মামার বাড়ির দেয়ালে একটা যামিনী রায় ছিল। সেই যামিনী রায়টা আমার এক বন্ধু পরবর্তী সময় ক্রয় করেন। তো সে যখন ক্রয় করে তাকে আর চিন্তা করতে হয়নি, কারণ আমি পুরো ইতিহাসটা তাকে বলে দিয়েছিলাম। যামিনী রায় নিজে আমার মায়ের জ্যাঠামশাইকে এঁকে দিয়েছিলেন, সেই ছবি একজন নিয়েছেন, সংগ্রহ করতেন। এটা তো একদম ফুল প্রুফ, কিচ্ছু বলার নেই। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে সেটার উত্তর দিয়ে দিই। তুমি বলছো যে তোমার উদ্বৃত্ত কিছু টাকা আছে, তুমি যামিনী রায় একটা পাচ্ছ, আর তুমি একটা নতুনও কারুর নিতে পারো। হ্যাঁ, নতুন কারুর নিতে পারো, কিন্তু সেখানে আমি অ্যাসিওর করতে পারবো না যে সেটা 20 বছর পরে কতটা বাড়বে। তো তোমরা বোঝো কি করে? তুমি যখন গাইড করো আমাকে যে এটা কেন সুদীপা, এটা কিন্তু তোমার এখন এই দামে পাচ্ছ, আর সত্যি দেখেওছি আমরা, আমাদের একটা বড় দুর্গা আছে, তার প্রচুর দাম বেড়েছে। তো সেইটা তুমি বুঝো, কারণ সেই শিল্পী যে খুব কাজ করছে, লেগে রয়েছে, অনেক কাজ করে যাচ্ছে, সে অলস নয়, সে পরিশ্রমী, এবং তার একটা নিজেকে বদলানোর ইচ্ছে আছে, তখন আমাদের মনে একটা মন বলে যে এ অনেকটা দূর এগোবে। হ্যাঁ, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমনি এমনি তো এগোনো যায় না। কি করে এগোতে পারবে? তুমি সর্বভারতীয় প্রদর্শনীতে তোমার ছবিকে পাঠাবে, তোমার সম্পর্কে কি 2টো লোক লিখবে, তবে তো তোমাকে 5টা লোক চিনবে। যামিনী রায় তো মাস্টার, তাকে নিয়ে তো চিন্তা নেই। ভারতবর্ষে 10 জন শিল্পী আছে, এটা আমি খুব গর্বের সঙ্গে বলি, আবারও তোমার পডকাস্টে এটা গর্বের সঙ্গে বলি, এটা অধিকাংশ লোক জানেন না। 10 জন শিল্পী আছেন যারা হচ্ছেন একেবারে নন এক্সপোর্টেবল আইটেম। তার মধ্যে 7 জনই বাঙালি। হ্যাঁ, 7 জনই বাঙালি। বলো একটু, বলো। যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ এবং শৈলজ মুখার্জি। শৈলজ মুখার্জি দিল্লি আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাকেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নন এক্সপোর্টেবল করেছে। নন এক্সপোর্টেবল মানে এটা হচ্ছে জাতীয় সম্পদ, ন্যাশনাল ট্রেজার। সেটা ভারতবর্ষে দেখানো যেতে পারে, বিদেশে যেতে পারে এক্সিবিশনের জন্য, কিন্তু ফেরত আসতে হবে আমাদের সংগ্রহ। এবং 3 জন, যে 3 জনের নাম বললাম না, সেই 3 জনও বলে দিই। রাজা রবি বর্মা, চিরপ্রণম্য, অমৃতা শেরগিল, যাকে নিয়ে এখন মীরা নায়ার সিনেমা করছেন, এবং নিকোলাস রোরিক, রাশিয়ান পেইন্টার, যিনি ভারতবর্ষে ছিলেন। এই 10 জন। এই 10 জনের পরে যে 11 নম্বর যাকে করা উচিত সেটা হচ্ছে বিনোদ বিহারী মুখার্জি, যার একজন বাঙালি, যাকে এখনো করা হয়নি। তো এই হচ্ছে বাঙালির শিল্পে ভূমিকা। তারপরে তো বাঙালির সঙ্গে সঙ্গে কত লোকই শিল্পে তাদের ভূমিকা, তারা নিজেদের কাজ করেছেন এবং করে চলেছেন। দিল্লি, বম্বে সবই এক একটা আর্টের পীঠস্থান হয়ে গেছে। সাউথ ইন্ডিয়া আবার একটা আলাদা জায়গা, চেন্নাই বলো, ব্যাঙ্গালোর বলো, সেখানেও শিল্প। কাজে শিল্প ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এবং যেটা বলছো পেইন্টিং এবং স্কাল্পচার্স, এটা একটা দিক। আর একটা হচ্ছে আর্টিফ্যাক্টস, যেটা তুমি বললে প্রথমে শুরুতে, যে আমি রাজস্থানে গেলাম কিংবা আমি মধ্যপ্রদেশে গেলাম। এই যেমন আমি গত বছর মধ্যপ্রদেশে গেছিলাম, আমার খুব ভালো লাগে। এবং আমার মনে হয় আমার অন্দরসজ্জায় একটা মানে গণেশ রয়েছে নানান রকম, এবং তোমার বাড়িতে দারুণ ডোকরা রয়েছে, আমি দেখেছি। বিভিন্ন রকম, মানে আমি রাজস্থানের গণেশও রয়েছে, আবার সেটা একদম একেবারে ভিন্ন, আবার সাউথ ইন্ডিয়ান কোনো গণেশও রয়েছে, সেটাও আলাদা। কারুর সুরের কোনো গতি আলাদা, মেটাল আলাদা, ব্রঞ্জ হতে পারে, ডোকরা হতে পারে। যেমন আমি যখন খাজুরাহো দেখতে গেলাম, আমার ভীষণ ইচ্ছে করছে একটা কিছু আমি খাজুরাহো থেকে কিনি, কিন্তু খাজুরাহোতে আনফর্চুনেটলি আমাদের ট্যুরিজমের এমনই অবস্থা, তাদের সেরকম কোনো একটা ফ্যান্সি দোকান নেই যেখানে এরকম পাওয়া যায়। কিন্তু ওখানে একটা ট্রাইবাল মিউজিয়াম ছিল খাজুরাহোতে, না মধ্যপ্রদেশ, ভোপালে। সেইখান থেকে আমি একটা দারুণ সুন্দর ডোকরা কিনে এনেছিলাম। এটা কি হলো, এটা আমার স্মৃতি এবং আমার সংগ্রহ। যখনই আমি ওটার দিকে তাকাবো আমার মন পড়বে। এগুলোর কি রিসেল হয়? হ্যাঁ, হয় মাঝে সাঝে না, হতে পারে। ধরো একটা ভীষণ রেয়ার ডোকরা, যেটা এখন আর হচ্ছে না, ছত্তিশগড়ের ডোকরা একরকম, পশ্চিমবঙ্গের ডোকরা একরকম, সেটা আর হচ্ছে না, তো তখন রিসেল হতে পারে, কিন্তু সেটার রিসেলটা অতটা বাড়ে না। তবে হ্যাঁ, কেউ হয়তো কিনেছিল 5,000 টাকায়, বিক্রি করতে লাগলো 50,000 টাকা, তখন তো নিশ্চয়ই সেটা রিসেল তো হলো আর কি। হ্যাঁ, একটা প্রশ্ন করবো, তুমি প্লিজ হাসবে না। মানে আমি যা ইচ্ছে করছে সেই সব প্রশ্ন করো, আমি একদম নভিস রয়েছে, হ্যাঁ, মানে একদম নভিসের মতো, আমি উত্তর নিশ্চয়ই দেব। মানে এই প্রশ্নটা তোমাকে কেউ করবে না কোনোদিন,
কোনোদিনও, মানে যারা তোমার সঙ্গে আড্ডা দেয় তাদের পক্ষে একেবারেই মানে বোকা বোকা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি যদি পেন্টিং কিনি, ধরো আমি একদম নতুন, আমি কোনোদিনও কিনিনি, আমার এক বান্ধবীর ক্ষেত্রেই হয়েছে, সে প্রচুর টাকা পয়সা করেছে এবং তার বিভিন্ন বান্ধবীদের বাড়ি ঘুরে মনে হয়েছে আমার বাড়িতে পেন্টিং কেনা দরকার। হ্যাঁ, তাকে অনেক বোঝানো টোঝানো হয়েছে যে দেখ সোনা হিরে রূপো সবই ঠিক আছে, কিন্তু পেন্টিং এরও একটা আলাদা, এটা ইনভেস্টমেন্ট হিসেবে তুই যখন কিনবি তখন একটা ভালো কিছু কেন। তো তাতে আমাকে সে একটা প্রশ্ন করেছে যার উত্তর আমি দিতে পারিনি। আমি অয়েল পেন্টিং কিনবো না স্কেচ কিনবো না অন্য কিছু, এটা কি করে আমি ওকে উত্তর, আমি না আলাম আচ্ছা আমি পরে বলছি, বুঝলি? না এটা আমাদের কাছে ওই প্রশ্ন আসে, তুমি করছো, হ্যাঁ আমাদের কাছেও করে। আচ্ছা আমার কি কেনা উচিত? প্রথমত হচ্ছে উচিত অনুচিতটা পরের কথা, আগে হচ্ছে তুমি কি কিনতে চাও, নাম্বার 1 সেটা আগে দেখে নাও। দ্বিতীয় কথা হচ্ছে তুমি অয়েল যদি সেরকম অয়েল পাও, যেটা খুব অয়েল তো আজকাল লোকেরা একটু কম করেন, শিল্পীরা বেশিরভাগই অ্যাক্রিলিক করেন। তোমার অনেকের থাকে, আমরা তারা আমাদের কাছে এসে বলেন আমরা খুব স্পেসিফিক, আমি ক্যানভাস ছাড়া কিছু কিনি না। তাদের ধারণা যে ক্যানভাসের আয়ু অনেক বেশি দীর্ঘ, পেপারের তাদের ধারণা। আমার তো মনে হয় না, একটা পেপারও 100 বছর 100 বছর খুব ভালো। আজকাল দারুণ দারুণ কোয়ালিটির পেপার পাওয়া যায়, এমন বড় বড় কাগজের দোকানেও পাওয়া যায়, এমনকি অনলাইনেও পাওয়া যায়। তো কাজেই কোনো অসুবিধে নেই। 100 বছর পরে সুদীপা তুমি কোথায় থাকবে কি হবে সে তো আমরা জানি না, আমি আর তার কথা ভাববো না। ছবিটা যদি আমার ভালো লাগে আমি সেটা কিনবো। আমার লাস্ট নন্দলাল বসু, আমি তো তার ক্যানভাস হয়তো তিনি খুব কম করেছেন, আমি যদি কোনোদিন পাই তার কাগজের কাজই পাবো, তো আমি কি সেটা ছেড়ে দেবো? স্কেচ যদি পাই আমি তো সেটা নিশ্চয়ই, আমার ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই কিনবো। ইনফ্যাক্ট আমার কাছে আছে টুকটাক নন্দলাল বসু কিংবা যামিনী রায়, তো সে সবই পেপার ওয়ার্কস পেপারে। আমার এবার একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি এটা যখন আমেরিকায় যখন ওটা হলো আর কি, হলিউডে যখন আগুন লাগলো, তখন আমি দেখছিলাম ওদের পেন্টিং এ না সব ইন্স্যুরেন্স করা থাকে। তা আমি ধরো একটা সুজা পেয়েছি বা আমি একটা সতীশ গুজরাল পেয়েছি বা আমি সুযোগ পেয়েছি কেনার, তো সেটা পেন্টিং এর ইন্স্যুরেন্স হয়? আমরা যারা ধরো খুব বড় সংগ্রাহক ভারতবর্ষে, আমার ধারণা নিশ্চয়ই তারা করেছেন। যেমন আমি একাধবার, এখন নয় অনেক আগে, বছর 12-14 আগে 2-1 খুব পার্সোনাল কালেক্টার্স যারা একদমই বলতে চান না নিজেদের কথা, তারা 1-2 আমাকে বম্বে থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন একটা সম্যক ধারণা করার জন্য যে কতটা ভ্যালুয়েশন যাকে বলে। এবার আমি তো সেটার সম্পূর্ণ করছি, ভ্যালুয়েশন করাও একটা বিরাট কাজ। তো ইন্স্যুরেন্স তো নিশ্চয়ই করা দরকার হয়ে যায়। যেসব বাড়িতে ধরো সাংঘাতিক সংগ্রহ, সেসব বাড়িতে নিশ্চয়ই তারা একটা ইন্স্যুরেন্স হয়। হ্যাঁ হয়, আর্ট ইন্স্যুরেন্স ইজ আ বিগ করা উচিত বলে তুমি মনে করো? খুব বড় সংগ্রহ যায়, কারণ এই দুটো ছবি থাকে, সে এখন পড়তে চায়। আর একটা কি সাধারণ চোর তো বুঝবে না যে সে কি করবে, খুলে তো নিয়ে যেতে পারলো, সে তো জানবে না কার কাছে যেতে হবে। আর সে আমার কাছে এলেও আমি তার থেকে তো নেবো না, কারণ আমি তার কাছ থেকে পেপার দেখতে চাইবো, বলবো তুমি কোথা থেকে পেয়েছো। এইখানে সুদীপা একটা জরুরি কথা বলি, এইখানে এই যে তুমি বললে নকল ছবি, জাল ছবি, এইরকম অনেক ঘটনা এত বছরে আমাদের সম্মুখীন হতে হয়েছে। আমার বোধহয় যামিনী রায়কে নিয়ে বেশি হয়। না, আমি আরেকজনকে নিয়েও অনেক হয়েছে, সুনীল দাসকে নিয়ে, যেহেতু উনি ঘোড়া আর ষাঁড় আঁকতেন, ওগুলো তো অনেক ছাত্ররাই কপি করে। তো এরকম একটি ছেলে রোল করে আমার বাড়িতে এসেছিল অনেক বছর আগে, এই গল্পটা বলি, এটা মজার গল্প। তো এসছে এবং দেখাচ্ছে, দাদা আমার এরকম, আমি রবীন্দ্র ভারতীতে করি টরি, হ্যাঁ না আমার কাছে একটা আছে, আমার এই টাকাটা খুব দরকার। তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে এসো। আমি দেখলাম, আমার দেখে একটু খটকা তো লাগলো, তবে আমি বললাম যে ভাই তোমাকে না একদিন একটু রাখতে হবে আমার কাছে, আমি একদিন রেখে যাও, আমি তোমায় কালকে জানিয়ে দেবো। আমি খুব ভালো সময় ছিল তখন, শিল্পীরা সবাই জীবিত ছিলেন। তা আমি সুনীল দাসের বাড়িতে নিয়ে গিয়ে সুনীল দাসকে দেখালাম, আমি সুনীল দা আপনার এরকম ছবি একটা পেয়েছে, আমি কি এটা কিনবো? উনি একটু ধরে বললেন এটা আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো, কারণ ছবিটা সম্পূর্ণ জাল, কিন্তু তুমি হাতে করে নিয়ে এসছো, আমি তো সেটা করতে পারি না, তোমার ক্ষতি হয়ে যাবে। আমি কিনিনি, কিন্তু যার জিনিস আমি তাকে ফেরত দিয়ে দেবো। এবং তাকে ফেরত দিয়ে দিলাম এবং তাকে বলে দিলাম যে তুমি ভাই আমার কাছে আর কোনোদিন এসো না, কারণ তোমার এরকম আমি দেখেছি ফ্রেমারের কাছে ফ্রেম হচ্ছে নকল ছবি, কারণ যে নিয়ে এসেছে সে মনে করছে ঠিক ছবি নিয়ে এসছে। তো সেই সব জায়গাতে আমরা যদি মনে করি অপর জন শুনতে রাজি, তখন তাকে আমরা বলার চেষ্টা করি, সে শোনে। তার মানে ধরো আমি যদি পেন্টিং কিনি, আমরা স্ক্রিনে আপনারা সৌনকের নাম্বার পাচ্ছেন, সৌনককে আপনারা ফোন করতে পারেন,
সরাসরি ফোন না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো হয়। ভীষণ ব্যস্ত মানুষ, পড়াশোনাও করে, পড়াশোনা নিয়েও থাকে। কিন্তু আমার একটা কথা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে পেন্টিং নিয়েই। এক নম্বর, প্রথম লাস্টের আগের প্রশ্ন হচ্ছে তোমার কেমন লাগলো? বোর করেছি আমি খুব? একেবারেই না, তুমি সহজাতভাবে খুব ভালো কথা বলো। আর তুমি এত বছর ধরে, বোধহয় 2 দশকেরও বেশি এখন নানা জায়গায় নানা রকম অনুষ্ঠান করেছো, আরো অনেক অনুষ্ঠান করবে আগামী দিনে। বরং এটা ভালো হলো যে আমাদের মতো লোকের ওপর একটু আমরা যে আমাদের কথাও যে বলার মতো, সেটা তুমি যে শুনতে চাইলে, এর জন্য খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। আর আমি চাইবো যে এই সঙ্গে সুদীপা আর অনেক ভালো হোক, অনেক এগিয়ে চলুক। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এটাও আমাদের মতো নভিসদেরই প্রশ্ন, যে মাউন্টিং, পেন্টিং এর মাউন্টিং, এটা অর্ধেক লোক জানে না। মানে পেন্টিংটাকে কিভাবে আপনি রাখবেন। ধরুন আপনি একটা পেন্টিং কিনলেন, সে আপনি বুক ফেয়ার থেকেও কিনতে পারেন, সে আপনি কোনো কিউরেটরের থেকে বড় পেন্টিং, দামি পেন্টিংও কিনতে পারেন। কিন্তু আমার কাছে ব্যক্তিগত স্তরে মনে হয়, ওই আমরা যখন খুব বেশি টাকা খরচা করতে পারতো না, যেমন আমার মমার্তে গিয়ে হয়েছে যে আমার খুব শখ ছিল যে আমার একটা পোর্ট্রেট এঁকে দেবে। বুক ফেয়ারে কোনোদিনও সেটা সাহস হয়নি, কিন্তু মমার্তে একজন শিল্পী আমাকে অবিকল সোনাক্ষী সিনহার মতো দেখতে করে এঁকে দিয়েছিলেন। কিন্তু আমার ওটাকে মনে হলো ওটা আমার একটা স্মৃতি, খুব কিছু বিরাট কিছু নয়, ফ্রেম করে রাখা। হ্যাঁ, এবার ওইটাকে ফ্রেম করে কিভাবে, মানে কোন ছবির কি মাউন্টিং হওয়া উচিত, এটা আমাদের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, এটা খুব জরুরি। যদি ক্যানভাস হয় তাহলে তো মাউন্টিং এর প্রয়োজন নেই, সেটা তো শুধু তোমার ফ্রেম হয়ে যাবে। এবং কাঁচ তো আমরা ক্যানভাসে ইউজুয়ালি লাগাই না, কিন্তু কাগজের ছবি হলে তো একটা মাউন্টের ব্যাপার থাকে। কাঁচ বলতে তুমি একটু বলে দাও কেন না? ক্যানভাসে তো অয়েল পেইন্ট কি অ্যাকচুয়ালি কাঁচের দরকার হয় না, ধুলো যেটা পড়ে সেটা মাঝে মাঝে হালকা নরম ব্রাশ দিয়ে ঝেড়ে একটু পরে ডাস্টিং করে নিলে পরিষ্কার থাকবে। কিন্তু কাগজের ছবিকে তো তোমাকে একটা প্রোটেকশন দিতেই হবে আমাদের মতো জায়গায়, এবং এটা হিউমিড শহর তো। আর সেই জন্য দুটো ব্যাপার, একটা হচ্ছে ফ্রেম তো করলাম, ফ্রেম করার পরে কিন্তু মাঝে মাঝে একটু নজর রাখতে হবে বছরে একবার যে ড্যাম ধরছে কিনা, ফাঙ্গাস ধরছে কিনা, তখন সেক্ষেত্রে উচিত ফ্রেমারের কাছে নিয়ে গিয়ে পাল্টে নেওয়া। আর একটা খুব জরুরি প্রশ্ন করেছো যে মাউন্টের রং তুমি কি করে পছন্দ করবে, কারণ আজকাল নানাবিধ মাউন্ট পাওয়া যায়। একটা সময় ছিল শুধু সাদা, কালো, অফ হোয়াইট এই পাওয়া যেত, আর একটা বিস্কিট কালার পাওয়া যেত, বেজ, চন্দন টাইপের। এখন তা না, এখন লাল, নীল, হলুদ, সবুজ অনেক কিছু পাওয়া যায়। মাউন্টিং এর রং বাছা উচিত, শিল্পীরাই আমাকে শিখিয়েছেন যে রং প্রাচুর্য পাচ্ছে তোমার ছবিতে, তার থেকে একটা রং বেছে নেওয়া। যদি তুমি দেখলে যে লাল আছে অনেকটা বেশি, তুমি চেষ্টা করবে একটা লাল দিয়ে দেখে নিলে মনে হলো না ভাল লাগছে না, ছবিটা হয়তো একটু ক্লস্ট্রোফবিক হয়ে যাচ্ছে, তখন তুমি একটা, আমি খুব সেফ সাইডে অফ হোয়াইট মাউন্টে পছন্দ করি, কিংবা হোয়াইট মাউন্ট। কিন্তু অ্যাকচুয়ালি নানা রঙের মাউন্ট করা যায়, সেগুলো আমরা ছেড়ে দিই ক্রেতার উপরে, যারা সংগ্রাহকদের উপরে। যখন নতুন বাড়ি তৈরি হচ্ছে তখন তার হয়তো মনে হলো যে আমার এই দেয়ালটাতে এই রকমটা ভালো লাগবে, সেটা অনেক সময় আমরা গিয়েও সাজেস্ট করে দিই। আর একটা তুমি একটা কথা বললে, কথার পিঠে কথাতে, যে নভিস তো আজ তুমি নভিস, কাল তুমি আর নভিস থাকবে না। যেই তুমি এই বিষয়টা নিয়ে ভাবছো, যেদিন তুমি রান্নার শো শুরু করেছিলে সেদিন নভিস ছিলে, তারপর তো আর নভিস থাকোনি, এখন তুমি ওটাতে এক্সপার্ট। তো তেমন এইখানেও তাই, আমিও যেদিন কাজ শুরু করেছিলাম আমি এত কিছু জানতাম না, কিন্তু আমার খুব সৌভাগ্য যে আমি অনেক গুণী শিল্পীদের কাছে দাঁড়িয়েছি, তাদের সঙ্গে সঙ্গে তাদের ব্রাশওয়ার্কও করতে দেখেছি। পরিতোষণকে দেখেছি একটা 6 ফিট ক্যানভাসে রং করতে, কেজি সুব্রমণিয়ানকে দেখেছি, উনি একটা এরকম ব্যান্ড পরতেন, ওই বর্গের মতো, ওই টেনিস প্লেয়াররা যেরকম পরে ঘামটাকে আটকানোর জন্য, কারণ শান্তিনিকেতনে তো পাগল গরম, ওই গরমের মধ্যে উনি বসে কাজ করছেন। এবং এই কথাটা বলি বোধহয় শেষের দিকে, যে শিল্পী কিন্তু রোজ কাজ করবে। শিল্পী যেরকম লেখক রোজ লিখবেন, সবাই, আমি সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখেছি ঘড়ি ধরে লিখতেন। এবং এমন লেখকের কথা বলি এখানে, যেটা ভাল লাগবে তোমার শুনতে। বুদ্ধদেব বসু বলতেন যে আমার কবিতা এখন আসছে না, কবিতা ধরা দিচ্ছে না। বাগদেবী তো সবসময় ধরা দেন না, তখন আমি কি করছি, তখন আমি অনুবাদ করছি, আমি সারা পৃথিবীর কবিতা অনুবাদ করছি। তো তেমন পেইন্টারদেরও যখন একটা কিছু মিডিয়ামে হয়তো ভালো লাগছে না ছবি আঁকতে, তারা মিডিয়াম বদলে নিচ্ছেন। হ্যাঁ, তিনি হয়তো সারা জীবন ওয়াটার কালার করেন, তিনি তার ভাল লাগছে তো কোলাজ করলেন। কারণ শিল্পী কিন্তু সব পারেন,
চেষ্টা করলে। আবার মাঝে মাঝে হয় যে সেই দিকটা হয়তো উনি অত সাকসেসফুল হলেন না। কাজে এই ব্যাপারটা কিন্তু শিল্পের ক্ষেত্রে জরুরি। আমাদের আলোচনায় সেটা অত বলতে গেলে এখন অনেক কথা বলতে হয়, কিন্তু এটাও দরকার। কাজেই আলটিমেটলি তুমি কি ছবি কিনবে সেটা তো তোমার ভালো লাগা এক নম্বর। আর তুমি যদি শুধু ভাবো যে না ওনার ইনভেস্টমেন্টের জন্যই আমায় কিনতে হবে, তাহলে তো তোমাকে একটু হোমওয়ার্ক করতে হবে যে কারা ইনভেস্টমেন্ট, তখন তাদের ছবি, সেটাও আমরা সাহায্য করব। কিন্তু ছবিটা ভালোবেসে ভালো লাগা দিয়ে যেখানে থাকবে নিজের আবাস, সেটা যদি ভালো লাগায় ভরা থাকে, চারিদিকটা আমার থাকতে যেখানে আমি খুব কমফোর্টেবল ফিল করবো। আমি তো একটা ছবিকে একেবারেই ভালোবাসি না, কিন্তু আমি ইনভেস্টমেন্টের জন্য কিনেছি, তাকে আমাকে দেখতে হবে, তাকে বাধ্যতামূলক। আমি দেখি না, আমার এরকম ছবি আছে যেটা আমাকে হয়তো উপহারে পেয়েছে, খুব ভালো পেইন্টারের ছবি, কিন্তু আমার ওই ছবিটা দেখলে ভীষণ ডিপ্রেশন হয়, আমি চোখের আড়াল করে দিই, আমি প্যাকিং করে রেখে দিই। আমি নিশ্চয়ই কোনো সময় অন্য একটা ঘর হলে তখন দেখা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। আমার আবার আপনাদের কাছে আবেদন যে যদি ওর কাছে এমনও এইটুকু স্বল্প পরিসরে সমস্তটা তো জানা হলো না, কারোর যদি আড্ডা শুনে মনে হয় যে এইটা আমার জানার ছিল, সরাসরি ওকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। আর একসঙ্গে একটা কথা বলি, পেন্টিংয়ের ক্ষেত্রে আমি যেটা আমার জীবন দিয়ে শিখেছি, আমি একদমই উত্তর কলকাতার মেয়ে, আমাদের টাকা পয়সা হলে আমরা গয়না কিনি, আমাদের সত্যি সত্যি পেন্টিং মানে কেউ রেখে গেছে, দাদু বা তার বাবা আছে বাড়িতে একটা, সেটা একটা গর্বের বিষয়, এছাড়া আমাদের কাছে নতুন করে নয় কিছু। কিন্তু আমি সত্যি বলছি, এইটা না আমাদের একটা ভয় থাকে যে আমি তো পেন্টিং এক্ষুনি কিনবো না, তাহলে আমি এক্সিবিশনে গিয়ে কি করব। যেরকম ভালো গাইতে গেলে আপনাকে বলে না যে কানটা তৈরি করতে হয়, শুনতে হয়, ভালো গান শুনতে হয়, সেরকম আপনি হয়তো আজকে পেন্টিং কিনছেন না, আজকে কোনো স্কাল্পচার কিনছেন না, বা আপনার আজকে পকেটে রেস্ট তো নেই, কিন্তু একদিন আপনার মনে মনে ইচ্ছেটা আছে, তাহলে আপনাকে কিন্তু ওই এক্সিবিশনগুলো যান, গিয়ে ছবি দেখুন, দাঁড়িয়ে থাকুন, এবং যখন বেড়াতে যাবেন সেখানকার মিউজিয়ামে সেখানকার আর্টিস্টদের কাজ দেখুন, চুপচাপ দাঁড়িয়ে দেখলে দেখতে দেখতে চোখ তৈরি হয়ে যায়। শুধু বলে দিই তোমাকে ইন্টারাপ্ট করে, একটা খুব কমন কথা আমাদের শুনতে হয়, আমি না ছবি বুঝি না আর আমার ভীষণ ভয়। ভয়ের কিছু নেই। হ্যাঁ, তো কালোয়াতি গানও তো আমি বুঝি না, বেগম আক্তারকে ভীমসেন শুনতে গেলেও একটা ট্রেনিং এর দরকার। তো সেরকম বড় শিল্পীদের ছবিও দেখতে দেখতে আস্তে আস্তে চোখে ধরা পড়বে, সেখান থেকেই মানুষ বেছে নেবেন আমার একে চাই। একদিন আসবে এরকম, যেরকম আমাদের হয় না যে ভালো গান শুনতে শুনতে, ভালো সাহিত্য পড়তে পড়তে, তখন আপনি চিনে যাবেন, যখন বই কিনতে যাবেন বা কখনো গান শুনবেন বা নিজে গাইতে যাবেন, তখনই বুঝতে পারবেন কানটা আপনার তৈরি হয়ে গেছে, পড়ার মন তৈরি হয়ে গেছে, সেরকমই দেখার চোখও তৈরি হয়ে যাবে। একদম। সাহিত্যের ক্ষেত্রে সতীনাথ ভাদুরী একদিনে পড়া যায় না, অমিয়ভূষণ মজুমদার একদিনে পড়া যায় না, একটু অধ্যবসায় লাগে। ছবির ক্ষেত্রে সেই ধৈর্যটা রাখুন আর দেখুন, ছবি দেখলেই কিনতে হবে এরকমটা নয়, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে সুদীপা আগামী পর্বে আসছেন কে, তার এক ঝলক রইল। আমাদের প্রত্যেকটা এপিসোড কিন্তু চেষ্টা করব একটার থেকে আরেকটা যেন স্বতন্ত্র হয়। সকলে ভালো থাকুন, আজকে এখানেই টাটা, গুড বাই, নমস্কার। শতরূপ একজন বখতিয়ার খিলজি, এটা বলে তোমাকে সবাই, তো অসাধারণ কথা বলে, অসাধারণ চটপট মানে উত্তর দেয়, আর মানে এক একটা উত্তর মানে একটা তীর। কিন্তু শতরূপ কেন ভোটে যেতে, এই প্রশ্নটা কতবার শুনতে হয়েছে? না, অনেকবার শুনতে হয়েছে, নিজেকেও নিজে মাঝে মধ্যে প্রশ্ন করি। কেন উত্তরটা? তবে দেখো, কথা বলাটা তো একটা ওয়ান পার্ট অফ ইট, কিন্তু মানুষ তো শুধুমাত্র কথা বলার ভিত্তিতে কেনই বা ভোট দেবেন? লিডারশিপের অভাব আছে কোথাও, কিন্তু সিপিএম বা বামপন্থীরা জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন সেই মুখটা খুব একটা স্পষ্ট ছিল না। কেন?